আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা ৩টা ম্যাথ সমাধান করব। ৩টাই আমাদের সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের বোর্ডে দিয়ে দেয়। তো ৩টা ম্যাথে আমি বই থেকে তোমাদের সমাধানটা উঠায় নিয়েছি, যাতে তোমাদের একটু সময় বেঁচে যায় আর আমারও একটু সময়টা বেঁচে যায়। ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমরা প্রথম ম্যাথটা আগে সমাধান করার জন্য ম্যাথটা পড়ি। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। ঠিক আছে? তো এখানে দেখো, আমাদের 10 নম্বর ম্যাথে বলছে যে হচ্ছে একটি মেঝের কক্ষের মেঝে, ছাদের তলদেশ এবং বিমের তলদেশের স্টাপ পার্ট যথাক্রমে 1.20 মাইনাস 2.60 এবং 2.10। ঠিক আছে? যেহেতু এগুলো আমাদের মাইনাস পার্ট আসছে, তার মানে কি এগুলো আমাদের কলিমেশন রেখার উপরে আছে, তাই না? এগুলো কিন্তু আমরা পড়ছিলাম আগের অধ্যায়গুলোতে। অর্থাৎ কলিমেশন রেখার উপরে যদি কোনো স্টেশন থাকে, এখানে দেখো এই দুইটা স্টেশন কিন্তু কলিমেশন রেখার উপরে, এই জন্য আমাদের স্টাপ পার্ট গুলো নেগেটিভ আসছে। আর এটা হচ্ছে আমাদের কলিমেশন রেখার নিচে, সেজন্য আমাদের এটা পজিটিভ আসছে। তাহলে এই ম্যাথটা দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়। একটা হচ্ছে আমাদের চিত্র থেকে, বা আমরা চিত্র থেকে দেখে এভাবে সমাধান করতে পারবো, অথবা আমাদের ছকের সাহায্যে আমরা এটা স্টাম্প বইয়ের মাধ্যমে অথবা লেভেল বইয়ের মাধ্যমে সমাধান করতে পারি। ঠিক আছে? তো দেখো, আমরা লেভেল বইয়ের বিষয়টা বুঝি। এখানে আমাদের যন্ত্রের উচ্চতা পদ্ধতি লেভেল বই দিয়ে বোঝানো হয়েছে। তো এখানে প্রথমে আমরা কি করছি, দেখো এখানে কিন্তু যোজনা একটাই, অর্থাৎ যন্ত্র একটা জায়গা থেকে এই 3টা স্টার পার্ট নেওয়া হয়েছে। তাহলে আমাদের যোজনা তো কি বলে, যন্ত্র তার পরিবর্তন হয় না, তাহলে এক যোজনায় আমাদের 3টা পার্ট। তাহলে প্রথম পার্টটা আমরা বলি হচ্ছে পশ্চাতের ঘরে। কারণ কি, প্রথম পার্ট আমরা যে যন্ত্র যোজনার পর সর্বপ্রথম যে পার্টটা নেই সেটা হচ্ছে আমাদের বেস। তাহলে সর্বপ্রথম পার্ট নিচে কিসের? কক্ষের মেঝের। তাহলে এটা হবে আমাদের বিএস। ঠিক আছে? এরপর দ্বিতীয় পার্টটা নিছিলাম কিসের? দ্বিতীয় পার্টটা নিছিলাম হচ্ছে ছাদের তলদেশের, অর্থাৎ এখানকার। তাহলে এটা হবে আমাদের আইএস। আর শেষে নিছিলাম হচ্ছে এটা, তাহলে এটা হবে আমাদের এফএস। তাহলে এটা হচ্ছে, ঠিক আছে? এখন আমরা তাহলে বিএস এর ঘরে লিখলাম 1.20, তারপর আইএস এর ঘরে লিখলাম হচ্ছে -2.60, এরপরে হচ্ছে আমাদের এফএস এর ঘরে লিখলাম -2.10। ঠিক আছে? এরপরে কি করলাম, দেখো এখানে কিন্তু আমাদের আরএল দেওয়া নেই। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা যে কোনো একটা আরএল ধরে নিতে পারি। ঠিক আছে? ধরো আমরা একটা ধার্যকৃত আরএল ধরে নিলাম 10। ঠিক আছে? ধরলাম আমরা মেজর আরএল হচ্ছে 10, অর্থাৎ এই পয়েন্টের আরএল হচ্ছে 10। এটা জাস্ট একটু ধরে নাও। ঠিক আছে? ম্যাথ সলভ করার জন্য এটা আমরা জাস্ট একটু ধরে নিলাম। ধরে নিয়ে এখন আমরা মেঝের যদি আরএল যদি আমাদের 10 হয়, তাহলে যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে আমাদের কি করতে হবে? যন্ত্রের উচ্চতা জানতে হবে, তারপরে নাকি আমরা বাকি হিসাব করব, তাই না? তাহলে যন্ত্রের উচ্চতা বের করার জন্য কি করতে হবে? আমাদের যন্ত্রের উচ্চতা বা কলিমেশন তলের উচ্চতা হচ্ছে এই পর্যন্ত। তাহলে এইখানে হচ্ছে 10 আরএল, কিন্তু আমাদের উচ্চ যন্ত্রের কলিমেশন তল হচ্ছে এখানে। তাহলে এখান থেকে এখানে যেতে কি করতে হবে? এই 10-এর সঙ্গে আমাদের এই স্টাফ পার্টটা যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে আমরা পাইলাম হলো 11.20। ঠিক আছে? এরপরে কি করতে হবে? আমাদের এই স্টেশনগুলোর আমাদের আরএল নির্ণয় করার জন্য যন্ত্রের উচ্চতা থেকে স্টাফ পার্ট গুলো বিয়োগ করে দিতে হবে। কারণ আমরা চতুর্থ অধ্যায়ে দেখছিলাম আমাদের আরএল ইজ ইকুয়াল টু যন্ত্রের উচ্চতা মাইনাস স্টাফ পার্ট। ঠিক আছে? স্টাফ পার্ট। তাহলে দেখো, এখানে আমাদের যন্ত্রের উচ্চতা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন এই যন্ত্রের উচ্চতা থেকে এখন আমরা যদি এই স্টাফ পার্ট গুলো বাদ দিই, তাহলে কি পাবো? আমরা আরএল পাবো, তাই না? দেখো, তাহলে এখানে আমাদের যন্ত্রের উচ্চতা হচ্ছে 11.2 মাইনাস, আমাদের কিন্তু স্টাফ পার্টও নেগেটিভ, তাহলে এটাও কিন্তু এখানে মাইনাস দিয়ে লিখতে হবে 2.6। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখতে পাবা এটা আসতেছে হচ্ছে 13.8। ঠিক আছে? 13.8। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু ছাদের তলদেশের আরএল পেয়ে গেলাম। অর্থাৎ এখান থেকে যদি আমরা, এখানে যদি 10 হয়, তাহলে এইটুকু জায়গা যোগ করে দিলে তো আমরা ছাদের তলদেশের আরএল পেয়ে যাচ্ছি। ঠিক আছে? আর অন্যভাবে যদি বলি, আমরা কিন্তু যন্ত্রের উচ্চতা পেয়ে গেছি। যন্ত্রের উচ্চতা এখানে কত পেয়েছি? যন্ত্রের উচ্চতা এখানে পাইছি হচ্ছে 11.2 এই জায়গায়। এখন এই জায়গায় আমরা আরএল নির্ণয় করতে গেলে কি করতে হবে? এই যন্ত্রের উচ্চতার সঙ্গে যদি আমরা এইটুক যোগ করে দেই, তাহলে তো হয়ে যাচ্ছে। ওই সূত্রে ফেরাইলে প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাসে যোগই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ওই একই কথাই হইলো। তাহলে এখন দেখো,
আমাদের কি বলছে, এখন আমাদের বিমের তলদেশের আড়াল নির্ণয় করতে হবে। বিমের তলদেশের আড়াল নির্ণয় করতে গেলে কি করা লাগবে? যন্ত্রের উচ্চতা থেকে বিমের তলদেশের স্টাপ পার্টটা বাদ দিতে হবে। তাহলে 11.2 মাইনাস মাইনাস 2.1, ঠিক আছে? তাহলে পাবো হচ্ছে 13.3। এই যে দেখো 13.3 পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমাদের কি বলছিল, এখন প্রশ্ন যেটা চাইছিল সেটা আমাদের করতে হবে। বিমের গভীরতা ও কক্ষের উচ্চতা বের করো, ঠিক আছে? তাহলে এখন দেখো, আমরা এই জায়গা, ধরো এটা হচ্ছে আমাদের ডেটাম সারফেস, সরি বাঁকা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ডেটাম সারফেস। এখান থেকে এই পর্যন্ত ছিল 10, তারপর আমরা বাদ বাকিগুলো অর্থাৎ এখান পর্যন্ত আর এখান পর্যন্ত আরএল নির্ণয় করলাম, ঠিক আছে? এখানে পাইলাম কত? 13.8, এখানে পাইলাম হলো 13.3। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই 13.8 থেকে যদি 13.3 বাদ দেই তাহলে কি পাবো? বিমের গভীরতা পাবো না? অর্থাৎ বিমের গভীরতা কতটুকু? এই দুইটা আরএল এর পার্থক্যটাই হচ্ছে বিমের গভীরতা, তাই না? এই যে এতটুকু। তাহলে এই আরএল থেকে যদি আমরা এই আরএল অর্থাৎ বিমের আরএল বাদ দেই তাহলে আমরা বিমের গভীরতা পাচ্ছি নাকি? দেখো, তাহলে 13.8 থেকে 13.3 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 0.50, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এই যে 0.50টাই হচ্ছে আমাদের বিমের গভীরতা। এখন আমাদের 2 নম্বরে কি চাইছিল দেখো, 2 নম্বরে চাইছিল হচ্ছে কক্ষের উচ্চতা। কারণ কক্ষের উচ্চতা বলতে কি? মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা তোমার কি করব? আমাদের মেঝের আড়েল এবং ছাদের আড়ালের মধ্যে একটা তুলনা করতে হবে। কি তুলনা করতে হবে? আমাদের ছাদের আড়াল থেকে মেঝের আড়াল যদি বাদ দিয়ে দেই, অর্থাৎ এই জায়গার আড়েল আমরা এখান থেকে এই পর্যন্ত কতটুকু পাইছিলাম? সারফেস থেকে, রিটার্ন সারফেস থেকে এই পর্যন্ত 10, আর রিটার্ন সারফেস থেকে ছাদ পর্যন্ত পাইছিলাম হচ্ছে, এই পর্যন্ত পাইছি হচ্ছে 13.3। এখন এই 13.3 থেকে যদি এই 10টুকু বাদ দেই তাহলে এই মাঝেরটুকু পাচ্ছি না? এই মাঝেরটুকু অর্থাৎ কক্ষের মাঝের উচ্চতাটুকু কিন্তু পাচ্ছি। সেজন্য আমরা 13.8 থেকে 10 বাদ দিয়ে দিলে 3 পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের এই পদ্ধতির মাধ্যমে সমাধান। ঠিক আছে? এখন আসলে আমরা চিত্র থেকে বিকল্প পদ্ধতিতে কিভাবে সমাধান করব সেটা দেখাই। তো এখানে দেখো, এখানে যদি আমরা চিত্রের সাহায্যে বিকল্প নিয়মে সমাধান করি তাহলে কিভাবে করতে পারবো? এখানে দেখো, আমাদের কলিমেশন রেখা থেকে এই পর্যন্ত আমরা পাইছি হচ্ছে 2.10, আর এই পর্যন্ত পাইছি হচ্ছে 2.60। এখন এই দুইটার মধ্যে যদি পার্থক্য বার করি তাহলে কি আমরা বিমের গভীরতাটা পাচ্ছি না? অর্থাৎ এটুক পাচ্ছি না? পাচ্ছি কিন্তু। তাহলে এখানে এরা মাইনাস গুলো নিয়ে কাজ করছে, আমরা মাইনাস ছাড়াই কাজ করব। আমরা কিভাবে কাজ করবো? বড়টার থেকে ছোটটা বাদ দিব। 2.60 মাইনাস 2.10, ঠিক আছে? অর্থাৎ ওদের কাজটাই জাস্ট মাইনাস যদি আমরা বাদ দিয়ে কাজ করি তাহলে জাস্ট আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এইভাবে এটা কত পাইতেছি? 0.50। এখানে ওরা জাস্ট কি করছে? এখানে এটা মাইনাস বসাইছে, আবার এখানে ওটার থেকে এটা বিয়োগ করে দিয়ে এখানে আবার মাইনাস বসাইছে। তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এই মাইনাসটা এখান থেকে এই 0.60 থেকে 0.10 বিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই জাস্ট আমরা যেটা করলাম ওটাই ওরা জাস্ট ওখানে করছে এভাবে। তো তোমরা দুইভাবেই করতে পারো, সমস্যা নাই, যেটা তোমাদের কাছে ভালো লাগে। যদি তোমরা মাইনাস ধরে করো তাহলে এইভাবে মাইনাস চিহ্ন বসাইয়ে করতে হবে, আর যদি তোমরা ডাইরেক্ট মাইনাস গুলো বাদ দিয়ে করো তাহলে বড়টার থেকে জাস্ট ছোটটা বাদ দিয়ে দিবা, তাহলে বিমের হাইটটা পেয়ে যাবা, ঠিক আছে? অর্থাৎ বিমের গভীরতা পেয়ে যাবা। এখন আমাদের 2 নম্বরে কি ছিল? আমাদের হচ্ছে কক্ষের উচ্চতা নির্ণয় করার বিষয়টা। তাহলে এই পর্যন্ত আমরা কতটুকু জানি? এই যে এইটুক আমরা কিন্তু জানি, চিত্র থেকে দেখতে পারতেছি 1.2, ঠিক আছে? এখন এই 1.2 এর সাথে যদি আমরা এই কলিমেশন রেখার উপর থেকে ছাদ পর্যন্ত উচ্চতাটা যোগ করে দিই তাহলে তো আমরা কি পাচ্ছি? তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এই কক্ষের মোট উচ্চতা, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? কক্ষের মোট উচ্চতা নির্ণয় করার জন্য লিখব কক্ষের মোট উচ্চতা ইজ ইকুয়াল টু 1.2 প্লাস উপরেরটুকু। উপরেরটুকু কত? 2.6। তাহলে এটা যোগ করলে পাবো 3.8। এখানে ওরা জাস্ট বিয়োগটা নিয়ে আসছে, এখানে তোমাদের বিয়োগ নিয়ে আসার দরকার নেই, তোমরা জাস্ট চিত্র দেখে এভাবে চিত্রটাকে আঁকায় নিবা, আঁকায় নেওয়ার পর এভাবে জাস্ট করে দিবা, ঠিক আছে? তাহলে আশা করতেছি বুঝতে পারছো। তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তাহলে এখন আমরা
উদাহরণের 17 নম্বর ম্যাথটা সমাধান করব। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বই থেকে অ্যান্সারটা নিয়ে নিছি যাতে তোমাদের একটু দ্রুত করে দিতে পারি ম্যাথটা। তাহলে আসো আমরা ম্যাথটা শুরু করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কি বলা আছে, উপাত্ত তল হতে 2.5 মিটার নিচে। তাহলে আমরা আগে চিত্রটা সঙ্গে সঙ্গে আর্ট করি কথার সঙ্গে সঙ্গে। ধরো এটা আমাদের উপাত্ত তল, অর্থাৎ ডেটাম সারফেস দিয়েছে, এটা কিন্তু ভূমি না, এটা হচ্ছে উপাত্ত তল। ঠিক আছে? এই উপাত্ত তল থেকে 2.5 মিটার নিচে ধরলাম এখানে। এখানে আমাদের ক বিন্দু 2.5 মিটার নিচে ক বিন্দুতে যন্ত্র বসিয়ে ক এবং খ বিন্দুর স্টাপ পার্ট পাওয়া গেল হচ্ছে আমাদের 1.62 এবং -2.70। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত পাওয়া গেছে? 1.62। যন্ত্র যদি এখানে থাকে তাহলে আমাদের ধরো এখানে কি বলছে, এখানে ধরো আমাদের যদি যন্ত্র থাকে তাহলে এটা হচ্ছে আমাদের কলিমেশন রেখা, এই বরাবর কলিমেশন রেখা থাকবে। আর খড় পাট পাওয়া গেছে কি ঋণাত্মক, তাহলে খড় স্টেশনটা থাকবে কলিমেশন রেখা থেকে উপরে। ঠিক আছে? তাহলে ধরলাম ধরো এখানে আমাদের কলিমেশন আমাদের খ বিন্দুটা এখানে। তাহলে এখান থেকে যদি আমরা স্টাপ নামাই দেই তাহলে আমরা এখানে পাট পাবো হচ্ছে -2.70। ঠিক আছে? পাইলাম। এখন ধরো একটা ড্রাম সারফেসের উপরে জায়গায় আমরা গ বিন্দুতে এই যন্ত্রটা বসাইলাম। ঠিক আছে? গ বিন্দুতে যন্ত্রটা বসানোর পর আমরা কি পেলাম? আবার হচ্ছে আবার নতুন করে স্টাপ পার্ট নিলাম। তাহলে সেক্ষেত্রে ধরো আমরা খ বিন্দুতে স্টাপ পার্ট পাইছি কত? এই যে গ বিন্দুতে বসিয়ে খ বিন্দুতে স্টাপ পার্ট পাওয়া গেছে 1.72। আর ধরো ঘ বিন্দু দূরে কোথাও একটা এখানে, এখান থেকে ধরো এখানে স্টাপ পার্ট পাইছি হলো আহ বা ধরো এদিকে একটু সরাইয়া এখানে হচ্ছে ঘ বিন্দুটা। ঠিক আছে? তাহলে এখানে আমরা স্টাপ পার্ট কত পাবো? প্রশ্ন অনুযায়ী স্টাপ পার্ট দেওয়া আছে হচ্ছে 1.42। তাহলে এটা হচ্ছে আমাদের খ বিন্দু, এটা হইতেছে ঘ বিন্দু, আর এটা হইতেছে আমাদের ক বিন্দু। ঠিক আছে? এটা হইতেছে আমাদের ঘ বিন্দু, এটা হইতেছে আমাদের ডেটাম সারফেস। তাহলে এখন দেখো আমরা এই মানগুলো এখন এখানে বসাই। তাহলে ক বিন্দুতে যখন যন্ত্র ছিল তখন আমরা পাট পাইছি দুইটা, একটা হইতেছে ক বিন্দুতে আর একটা খ বিন্দুতে। তাহলে আবার গ বিন্দুতে থাকা হচ্ছে পাট পাইছি দুইটা, খ বিন্দুতে আর ঘ বিন্দুতে। তাহলে খ বিন্দুটা আমাদের কি চেঞ্জিং পয়েন্ট। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করছি, পার্টগুলো আমরা এখন যন্ত্রের উচ্চতা পদ্ধতির লেভেল বয়ে উঠাইলাম। উঠানোর পর কি হলো দেখো, ক বিন্দুতে আমরা পার্ট পাইছিলাম দুইটা, তাহলে একটা হবে হচ্ছে পশ্চাৎ পার্ট আর একটা হবে হচ্ছে সম্মুখ পার্ট। তাহলে দেখো আমরা কিন্তু এটা এখানে বসাই দিছি। এরপর আমাদের গ বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় যে পার্টগুলো পাইছি তার এটা এটা হবে আমাদের পশ্চাৎ পার্ট, এটা হবে আমাদের সম্মুখ পার্ট। এই যে পশ্চাৎ পার্ট আর সম্মুখ পার্টের ঘরে কিন্তু লিখে দিচ্ছি। এরপরে আমাদের দেখো এখানে বলছে যে ক বিন্দুর আরএল কিন্তু আমরা এখানে কিন্তু কোথাও বলা নেই আরএল কিছু, দেখছো? ওইভাবে কিন্তু কিছু বলা নেই। তাহলে এখানে কিন্তু আরএল দেওয়া আছে, কিভাবে দেখো, আমরা আরএল কোথা থেকে হিসাব করি? আরএল হিসাব করি হচ্ছে ডেটাম সারফেস থেকে কোনো একটা তলের বা কোনো একটা জায়গার উচ্চতা বা গভীরতাকে আমরা কি বলি? রিডিউস লেভেল বা আরএল। ঠিক আছে না? তাহলে আমাদের এটা হচ্ছে ক বিন্দু। এই ক বিন্দু কি বলছে? ডেটাম সারফেস থেকে 2.5 মিটার নিচে। এই যে এখানে 2.5 মিটার নিচে, তাহলে এটা কি হবে? ঋণাত্মক হবে। তাহলে আমাদের ডেটাম সারফেস থেকে যতটুকু নিচে আছে ওটাই তো ক বিন্দুর আড়াল, তাই না? তাহলে ক বিন্দুর আড়াল হচ্ছে -2.5। তাইলে দেখো আমরা এখানে -2.5 কিন্তু আড়াল লিখছি। এখন আমরা প্রথম যোজনার ক্ষেত্রে যন্ত্রের উচ্চতা যদি বার করতে চাই তাহলে এই ক বিন্দুর আড়ালের সঙ্গে কি করে লাগবে? স্টাপ পার্টটা কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে আড়ালের সঙ্গে যখন আমরা স্টাপ পার্টটা যোগ করে দিব তখন কিন্তু আমরা যন্ত্রের উচ্চতা পাইছি কত দেখো, যোগ করে -0.88। ঠিক আছে? এখন এই -0.88 যন্ত্রের উচ্চতা পাইলাম। ঠিক আছে? এখন এই যন্ত্রের উচ্চতা থেকে আমরা আরএল কিভাবে নির্ণয় করব? তাহলে দেখো আরএল নির্ণয় করার জন্য কি করতে হবে? যন্ত্রের উচ্চতা থেকে আমাদের স্টাপ পার্ট বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম যোজনার ক্ষয়ের স্টাপ পার্ট ছিল -2.70। তাহলে এখন যদি আমরা যদি খ বিন্দুর আরএল নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? যন্ত্রের উচ্চতা -0.88, এখান থেকে আমাদের আবার কি করে দিতে হবে? এই যে স্টাপ পার্টটা বিয়োগ করে দিতে হবে, তাই না? তাহলে এটা বিয়োগ আর আমাদের স্টাপের বিয়োগ 0.70। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 1.82। দেখো আমরা কিন্তু খ বিন্দুর আড়াল পেয়ে গেলাম। এখন খ বিন্দু যেহেতু চেঞ্জিং পয়েন্ট তাহলে এই খ বিন্দুর
কি হবে, গ বিন্দুতেও থেকে যে আমরা পাঠ নিয়েছিলাম সেটাও কি খ বিন্দুতেই ছিল। তাহলে এখন দ্বিতীয় যোজনা অর্থাৎ গতে যন্ত্র থাকা অবস্থায় যন্ত্রের উচ্চতা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই খ বিন্দুর আড়ালের সঙ্গে আমাদের গ বিন্দুতে থাকা অবস্থায় খ বিন্দুতে যে পাঠ পাইছিলাম সেটা যদি যোগ করে দেই, তাহলেই তো আমরা গ বিন্দুতে থাকা অবস্থায় যন্ত্রের উচ্চতাটা পাবো। ঠিক আছে, ঠিক আছে, এটাই হবে কিন্তু। তাহলে এখন আমরা এই খ বিন্দুর আড়ালের সঙ্গে কি করব, গ বিন্দুর স্টাপ পাঠটা যোগ করে এই যে দেখো আমরা গ বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় যন্ত্রের উচ্চতা পেয়ে গেলাম। এখন এই যন্ত্রের উচ্চতা থেকে কি করতে হবে, আমাদের স্টাপ পার্ট বাদ দিয়ে পরবর্তী স্টেশনের আরএল নির্ণয় করতে হবে। তাহলে গ বিন্দুর যন্ত্রের উচ্চতা আমরা পেয়ে গেলাম। এই যন্ত্রের উচ্চতা থেকে এখন আমরা গ এর ফ্রন্ট স্টাপ বাদ দিলে অর্থাৎ 3.54 মাইনাস 1.42 যদি বাদ দিই তাহলে পাবো হচ্ছে 2.12। ঠিক আছে, এখন আমাদের কি বলছে দেখো, আমরা কিন্তু আরএল বের করে ফেলছি। এখন আমাদের বলছে যে ক, খ এবং এই ঘ, এই তিনটা বিন্দুর আড়েল আমাদের চিত্রে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা তিন বিন্দুর আড়েল যেহেতু পেয়ে গেছি, তাহলে এখন দেখানোটা বড় ব্যাপার না। দেখানোর জন্য দেখো নিচে চিত্রটা অলরেডি দিয়ে দিছে এরা। তো আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের উপাত্ত তল বা ডেটাম সারফেস। ঠিক আছে, ডেটাম সারফেস থেকে ক কি ছিল, ক ছিল হচ্ছে 2.5 মিটার নিচে। ঠিক আছে, 2.5 মিটার নিচে। তাহলে এখান থেকে আমরা 2.5 মিটার নিচে ডেটাম সারফেস থেকে আসলাম এখানে। এরপর খ বিন্দুর আড়েল কত ছিল, 1.8, অর্থাৎ ডেটাম সারফেস থেকে এটা কি উপরে হবে কারণ এটা ধনাত্মক মান। তাহলে ধরলাম এখানে 1.82। এরপর ঘ বিন্দুর আড়েল ছিল হচ্ছে 2.12। ঠিক আছে, তাহলে এটা একটু বেশি, একটু উপরে বেশি উপরে গেলাম, তাহলে 2.12। এরপর তুমি এই বিন্দুগুলো পয়েন্টগুলো জাস্ট জয়েন করে দাও আর আমাদের মাটির সিম্বলটা দাও। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা চিত্রটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো চিত্রটা ক্লিয়ার করে দিয়ে দিলাম। তাহলে চিত্রটা দেখতে এরকম হবে, অর্থাৎ ডেটাম সারফেস থেকে ক হবে অনেক নিচে, ক হবে একটু উপরে ডেটাম সারফেস থেকে, আর ঘ হবে একটু বেশি। এরপরে আমাদের তিনটা বিন্দু জয়েন করে দিলে আমাদের যে চিত্র পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করতেছি বুঝতে পারছো। না বুঝে থাকলে আরেকবার একটু ক্লাসটা রিপিট করো। তো আসো আমরা এখন 3 নাম্বার ম্যাথটা সমাধান করি। 3 নাম্বার ম্যাথে আমাদের একটা নিরীক্ষার ম্যাথ দেওয়া হয়েছে বা মিলন ভ্রান্তির পরিমাণ বের করার ম্যাথ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, একটি লেভেলিং কাজের প্রথম ও শেষ বেঞ্চমার্কের আরএল দেওয়া আছে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম বেঞ্চমার্কের, আর এটা হচ্ছে আমাদের শেষ বেঞ্চমার্কের আরএল। ঠিক আছে, এরপর ফ্লাই লেভেলিং এর মাধ্যমে পাওয়া গেল, ফ্লাই লেভেলিং করার মাধ্যমে আমরা পশ্চাৎ এবং অগ্রবর্তী পাঠসমূহের বীজগাণিতিক যোগফল পাইছি হচ্ছে এটা আর এটা হচ্ছে আমাদের পশ্চাৎ অর্থাৎ ব্যাক সাইড রিডিং এর স্টাফগুলোর ব্যাক সাইড স্টাফগুলোর যোগফল, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড স্টাফ অর্থাৎ ফোর সাইড স্টাফগুলোর সম্মুখ পাঠের যোগফল। তাহলে এখান থেকে যদি আমরা এখন নিরীক্ষা করে মান বের করি, সেটা যদি আমাদের যে মানটা নিরীক্ষা করব সেটার সঙ্গে যদি মিলে যায় তাহলে আমাদের মিলন ভ্রান্তি থাকবে না, আর যদি আমাদের না মিলে তাহলে আমাদের মিলন ভ্রান্তি থাকবে, সেটা আমরা বের করে দেখাবো। ঠিক আছে, তো আমরা এটা যেহেতু কি বলছে, ফ্লাই লিভিং এর মাধ্যমে পাওয়া পশ্চাৎ এবং অগ্রবর্তী পাঠসমূহের কি দেওয়া আছে, যোগফল দেওয়া আছে, এবং হচ্ছে আমাদের শেষ আরেল আর প্রথম আরেল দেওয়া আছে। তাহলে এই দুইটা দিয়ে আমরা কোন নিরীক্ষা দেখাতে পারি, এই দুইটা দিয়ে কিন্তু আমরা যন্ত্রের উচ্চতা পদ্ধতির যে নিরীক্ষাটা ছিল, অর্থাৎ সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস ইজ ইকুয়াল টু লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, এই নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা এটা যাচাই করতে পারি। ঠিক আছে, তাহলে আসো এখানে দেখো এটা কিন্তু সেম টু সেম তাই করছে। এই দেখো শেষ আরএল মাইনাস প্রথম আরএল, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, পশ্চাৎ পাঠ সময়ের সমষ্টি মাইনাস অগ্রবর্তী পাঠ সময়ের সমষ্টি, পশ্চাৎ পাঠের সমষ্টি অগ্রবর্তী পাঠের সমষ্টির বিয়োগফল। ঠিক আছে, করার পর এখান থেকে ওরা শেষ আরএলটা অর্থাৎ এখান থেকে এই প্রথম আরএলটাকে এপাশে পার করে দিয়ে দিচ্ছে, তাহলে এটা কি হবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে প্রথম আরএল এপাশে পার করে দিল, সেটা পজিটিভ হয়ে গেল। তার সঙ্গে আবার এই পাশে কি কি ছিল, এই পাশে ছিল হচ্ছে পশ্চাৎ পাঠের সমষ্টি আর অগ্রবর্তী পাঠের সমষ্টির বিয়োগফল, সেটা এখানে আগে থেকে ছিল। ঠিক আছে, এরপর এখানে মান বসাইছে প্রথম আরএল, এই যে প্রথম আরএল, এরপর আমাদের পশ্চাৎ পাঠের সমষ্টি অগ্রবর্তী পাঠের সমষ্টি ক্যালকুলেশন করলে আমরা শেষ আরএল এর একটা মান পাচ্ছি।
ঠিক আছে? সেটা কত হলো? 8.1479। দেখো তো এই 8.1479 যেটা আমাদের প্রশ্নে বলা ছিল এর সঙ্গে কি মিলছে? এটার সঙ্গে কিন্তু মেলে নাই। তার মানে আমাদের লেবেলিং ঠিক নাই, অর্থাৎ লেবেলিং এর মধ্যে ভুল আছে। তাহলে কি পরিমাণ ভুল আছে সেটা যদি আমরা, অর্থাৎ মিলন ভ্রান্তিটা যদি নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে? পূর্বে যেটা ছিল, অর্থাৎ পূর্বে আমরা লেবেলিং করে যেটা পাইছিলাম সেটার থেকে আমরা নিরীক্ষা করে যেটা পাইলাম সেটা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা মিলন ভ্রান্তির পরিমাণ পাবো। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া ছিল এটা, অর্থাৎ লেবেলিং করে আমরা এটা পাইছিলাম আর নিরীক্ষা করে আমরা এটা পাইলাম। ঠিক আছে? তাহলে এই দুইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে -0.1029। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আহ, পূর্ব নির্ণীত আরএল এর এত মিটার কম, এটা এখানে বলে দিছে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সেই মিলন ভ্রান্তি। আর এখানে শেষে বলে দিছে কি, পূর্ব নির্ণীত আরএল 0.29 মিটার কম, অর্থাৎ আমরা যেটা আরএল নির্ণয় করছিলাম সেই আরএলটা অ্যাকুরেট আরএল থেকে, অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল তার থেকে 0.1029 মিটার কম। কারণ কি, নেগেটিভ আসছিল মানটা। ঠিক আছে? আর যদি এটা পজিটিভ আসতো এখানে যদি বিয়োগ করার পর, তাহলে বলা লাগতো যে আমরা লেভেলিং করে যে তোমার হচ্ছে আরএলটা পাইছিলাম সেটা হচ্ছে 0.1029 মিটার বেশি। ঠিক আছে? এই হচ্ছে কথা। তো আশা করতেছি এটাও তোমরা বুঝতে পারছো। আরেকবার আমি বলে দেই, তোমাদের যখন এরকম বলবে যে আমাদের ফার্স্ট আরএল দেওয়া থাকবে, লাস্ট আরএল দেওয়া থাকবে এবং পশ্চাৎ পাটের সমষ্টি অগ্রবর্তী পাটের সমষ্টি দেওয়া থাকবে, তখন তোমরা এই যন্ত্রের উচ্চতা পদ্ধতির যে নিরীক্ষাটা আছে এই নিরীক্ষাটা তোমরা এখানে উঠাবা। ঠিক আছে? উঠানোর পর তোমরা এখানে তোমরা হচ্ছে লাস্ট আরএলটা এই পাশে রেখে ফার্স্ট আরএলটা ওই পাশে পার করে দিবা, অথবা তোমরা ফার্স্ট আরএল রাখতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। ঠিক আছে? আচ্ছা, তারপর পার করার পর তোমরা সেখানে মানগুলো বসাবা। মানগুলো বসানোর পর তোমরা হচ্ছে ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেই মানের সঙ্গে যদি তোমার প্রশ্নের মানটা মিলে যায়, তাহলে আমাদের লেভেলিং কাজের মধ্যে কোনো ভুল নাই। ঠিক আছে? আর যদি না মিলে তাহলে আমাদের ভুল আছে। সেই ভুলটা যদি আমাদের নেগেটিভ আসে, তার মানে হচ্ছে আমাদের যেটা নির্ণয় করছিলাম সেই আরএলটা এই পরিমাণ কম আছে। ঠিক আছে? আর যদি আমাদের ধনাত্মক আসে, তাহলে যেটা নির্ণয় করছিলাম ওই আরএল এর মধ্যেই এত পরিমাণ মান, এত পরিমাণ উচ্চতা বা আহ, যেটা তোমার মেজারমেন্ট আছে সেটা বেশি আছে। ঠিক আছে? তো এই হচ্ছে এখানে আমাদের কথা। তো আশা করতেছি তোমরা তিনটা ম্যাথই ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও কোন জায়গায় বোঝো নাই। আর এর পরবর্তীতে আমরা কি সার্ভিং এর 6 নম্বর অধ্যায় শুরু করব, নাকি তোমার হচ্ছে অন্য কোনো সাবজেক্টে ক্লাস নেবো, সেটা তোমরা কমেন্টে জানাই দাও। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না। ঠিক আছে? তো আজকে গেলে এই পর্যন্ত। ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ।